বিরতির পর ফিরে এলাম এডিটর স্পিকে। ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অচল করে রেখেছে ছাত্রলীগ কর্মীরা। ভর্তি জালিয়াতিতে অভিযুক্ত 2 ছাত্রলীগ কর্মীর সাজা মওকুফের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জিম্মি করে ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ করে দিয়েছে তারা। চেষ্টা করেও সরকার দলীয় ছাত্র সংগঠনের চাপে কর্তৃপক্ষ কোনো কিছুই করতে পারছেন না। জটিলতার শুরু ৪ নভেম্বর ভর্তি পরীক্ষার দিন থেকে। এরপর আর ক্লাস পরীক্ষা কিছুই হয়নি বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষার দিনই জালিয়াতির অভিযোগ ওঠে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণকান্তি রায় শিটন এবং ডরমিটরি 2-এর হল শাখার সভাপতি SM জাহিদের বিরুদ্ধে। তদন্তে প্রমাণ পেয়ে সাময়িক বহিষ্কার করা হয় তাদের। এরপর 2 নেতাকে বাঁচাতে আন্দোলনে নামে ছাত্রলীগ। তাদের দাবি এই আদেশ অবৈধ এবং তুলে নিতে হবে তা। এরকম প্রতিহিংসাপরায়ণ ভিসির তত্ত্বাবধানে ক্লাসরুমে ফিরে যাওয়ার কোনো রকম সুযোগ এই বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রর নেই। অবশ্য নিজেদের নামে নয়, ছাত্রলীগ আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীদের নামে। ক্লাস পরীক্ষা যেন না হতে পারে সেজন্য অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া ছাড়াও যানবাহনের হাওয়া ছেড়ে দিচ্ছে তারা। কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার ঘটনাও ঘটছে। অফিস রুমগুলোতে তালা মারে দেওয়া হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদেরকে বাইর করে দেওয়া হচ্ছে। তারপর এই পরিস্থিতিতে আমরা একটা মিটিংয়ে আসছিলাম, সেই মিটিংয়েও আজকে তারা অতর্কিতভাবে হামলা চালায়। পুরো ঘটনায় ক্ষুব্ধ উপাচার্য জানেন না সমাধান কিভাবে হবে, তবে শিক্ষার্থীদের জিম্মি করে অপরাধীরা পার পাবে না সাফ জানিয়েছেন তিনি। যারা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের নাম ধরে বিভিন্ন ছত্রছায়ায় যারা দুষ্কৃতি করার এই ইচ্ছা পোষণ করে তারা এইসব ঘটনা ঘটাচ্ছে এবং তারা যেই হোক তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ কর্তৃপক্ষ নিয়েছে এবং কয়েকদিনের মধ্যে চূড়ান্ত পদক্ষেপ নিবে বলে আমরা আশা রাখি। ছাত্রলীগের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের নামে চালিয়ে দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে সরকার দলের ছাত্র সংগঠন বলে কথা, ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি কেউ। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ। সোহাগ, আপনাকে স্বাগত। প্রথমে একটু জানিয়ে রাখি যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটি আপনার জানা আছে কিনা? হ্যাঁ, দেখুন, আমরা ইতিমধ্যে এই ঘটনাটি জেনেছি এবং যেদিন ঘটনাটি ঘটে সেই দিন 2 জন ভর্তি পরীক্ষার্থী তাদেরকে এই ধরনের অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়। 2 জন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, এবং আমরা যতদূর জেনেছি যে তাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জোর করে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নামের স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছেন এবং এই ঘটনার কোনো রকম তদন্ত কমিটি বা তদন্ত না করে এই ঘটনার 2 ঘন্টার মধ্যেই ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। আমরা এই ঘটনার পরে আমরা বলেছি যে ঘটনার তদন্ত না করে এই ঘটনার 2 ঘন্টার মধ্যেই ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। আমরা এই ঘটনার পরে আমরা বলেছি যে ঘটনার তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হোক এবং সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিরাগের বশবর্তী হয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদককে 2 ঘন্টার মধ্যেই তাকে বহিষ্কার করেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আমি একাধিকবার কথা বলে এটা আমি জানতে পেরেছি এবং পরবর্তীতে যেটি চলছে সেটি নিশ্চয়ই জানেন এবং আমি আপনাদের রিপোর্টটি দেখলাম, সেখানে আপনাদের রিপোর্টার তিনি উল্লেখ করেছেন যে তদন্তে অভিযুক্ত হওয়ার কারণে সাধারণ সম্পাদক অরুণকান্তি শিটনকে বহিষ্কার করা হয়েছে। আসলে এই কথাটি সত্য নয়। সোহাগ, এই যে এতদিন যাবৎ যে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে সেইটা কি মনে করেন যে ঠিক হচ্ছে? না, অবশ্যই তো এটা তো কোনোভাবেই আমাদের কাঙ্ক্ষিত নয়। দেখুন, আমরা এই মুহূর্তে জানি যে ওখানে বিশেষ করে দিনাজপুরের পাশে আপনারা জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানটি প্রায় অচল অবস্থায় রয়েছে। তাই এটি কোনোভাবেই কাম্য নয় এবং আমরা চাই যে এখানে তাদেরকে যেভাবে তড়িঘড়ি করে অভিযুক্ত করা হয়েছে সেটি না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তারা একটি সুষ্ঠু তদন্ত কমিটি করুক এবং সেই তদন্তর রিপোর্ট আসার পরে যদি অভিযুক্ত হয় তাহলে তাকে শাস্তি দিক, সেটি নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই।
কিন্তু সোহাগ, অবশ্যই এই যেভাবে তদন্ত- তড়িঘড়ি করে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, আমরা মনে করি সেই সিদ্ধান্তটি স্থগিত করে সেই 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 তদন্তটি মানে সেই শাস্তিটি স্থগিত করে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চালু করা হোক এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। সোহাগ, কিন্তু স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ক্লাস তো শুরু হওয়া দরকার। সেক্ষেত্রে কি আপনি আপনার দলকে বলবেন যে তারা যেন আন্দোলনের পাশাপাশি অবশ্যই শিক্ষা কার্যক্রম চালিয়ে অবশ্যই যায়? ক্লাস শুরু হওয়া দরকার। না, অবশ্যই দেখুন, এখানে ছাত্রলীগের নামে কিন্তু আন্দোলন হচ্ছে না এবং ছাত্রলীগ করছে না। বিশ্ববিদ্যালয়ের এখানে যে সাধারণ শিক্ষার্থীদের একটি ব্যানার ওখানে গড়ে উঠেছে, তারা কিন্তু বিভিন্ন এখন ইস্যু এর সাথে যুক্ত হচ্ছে। প্রশাসনের বিরুদ্ধে তারাও বিভিন্ন অভিযোগ তুলে নিয়ে আসছেন। তা আমি সেদিকে যেতে চাই না। আমি চাই যে ক্লাস পরীক্ষা, আমি চাই অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আজকে একটা বৈঠক হোক এবং আগামী দিন ক্লাস খুলে দেওয়া হোক, সেটি আমারও দাবি। আমিও চাই যে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা খুলে দেওয়া হোক এবং যে সিদ্ধান্তটি তারা গ্রহণ করেছে সেটিকে স্থগিত করে যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে যে শাস্তি আসবে সেই শাস্তি আমরা মেনে নিব। সোহাগ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার যাচ্ছি বিরতিতে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম এডিটর স্পিকে। সিলেটে গত 25 বছরে বিশ্ববিদ্যালয় এবং কলেজে সংঘর্ষ ও হামলায় মারা গেছে মোট 49 জন শিক্ষার্থী। মামলা হলেও বিচার হয়নি একটিরও। এই বাস্তবতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবশেষ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় সুমন দাস। তার মা মনে করেন, শঙ্কায় আছেন যে এই বিচার তুমি কোনোদিনই পাবেন না। ছেলে পড়াশোনা করে মানুষ হবে, অভাব ঘোচাবে সংসারের, বড় আশা ছিল প্রতিভা দাসের। সে স্বপ্নের এমন মৃত্যু হবে, ছেলের হত্যার বিচার চেয়ে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে, সেটা কল্পনাতেও ছিল না প্রতিভা দাসের। আমি চাইছি এইটুকু স্যারের কাছে যে আমার ছেলেরা নিষ্পাপ নিরপরাধী, ওকে খেয়ে হত্যা করলো, ওই হত্যার বিচার আমি চাইতে আইছি স্যারের কাছে। গত 20 নভেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সুমন দাস। এই ঘটনার পর বন্ধ হয়ে যায় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিভা দাসের মতো সন্তান হারানোর বেদনা বারবার সইতে হয়েছে অভিভাবকদের। 1988 সালে 24 সেপ্টেম্বর এমসি কলেজে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের হামলায় নিহত হয় 3 জন। সেই থেকে শুরু। এরপর নানা সময় সিলেটের বিভিন্ন শিক্ষাঙ্গন দেখেছে আরও 46 ছাত্র হত্যা, কখনো নিজ দলের কর্মীদের আক্রমণ, কখনো প্রতিপক্ষের হামলা, কখনো খুন হয়েছে ক্ষমতাসীন দলের সমর্থক, কখনো বিরোধী দলের, কিন্তু বিচার হয়নি একটিরও। তারা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করছে এবং তাদের একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, এটা তাদের নিজেদের। যারা সাক্ষী থাকে তারা কেউ কেউ গোপনে আঘাত করে ফেলে, কেউ কেউ বয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কেউ কেউ দেশ ছেড়ে চলে যায়, অতীতের অভিজ্ঞতা থেকে বলি। কিন্তু ইদানিংয়ের যেটা ঘটনা ঘটছে সেটা তো আদালতেই আমরা আসামিদেরকে আনতে পারছি না। হত্যার বিচার হয় না কেন, মেলে না সে প্রশ্নের জবাব। পুলিশ এমনকি রাজনৈতিক কর্মীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে খুনের বিচার গুরুত্ব পায় না রাষ্ট্রের কাছে। মামলা হলেও কখনো কখনো আসামির প্রভাবের কারণে আপোষে বাধ্য হয় বাদী। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানতে সিলেট আইনজীবী সমিতির সভাপতি ASM রুহুল আমান মিন্টুর সঙ্গে আমরা কথা বলবো। জনাব মিন্টু, আপনাকে স্বাগত। আমরা প্রথমেই জানতে চাই যে 49 জন ছাত্র মারা গিয়েছে 25 বছরে। 25 বছর একটা লম্বা সময়, অন্তত বিচারের জন্য তো বটেই, কিন্তু এই সময়ের মধ্যে সিলেটে একটি ছাত্র হত্যারও বিচার হয়নি। কেন হয়নি বলে মনে করেন? আসলে আপনি ওই হত্যা বলেন আর ডাকাতি বলেন, ছুরি বলেন, রাজধানী বলেন, যেটাই বলেন না কেন, একটা ঘটনা ঘটার পরে যে ইনফরমেন্ট বা কমপ্লেনেন্ট যে বাদী হয়ে মামলাটা করে, প্রথমত এই বাদীর যে মামলায় যদি কোনো ত্রুটি থাকে, এফআইআর যদি কোনো ত্রুটি থাকে, তারপরে ইনভেস্টিগেশন চলবে। ইনভেস্টিগেশনে যদি কোনো ত্রুটিপূর্ণ জিনিস থাকে, তারপরে আসলো আদালতে মামলাটা আফটার সাবমিটিং চার্জশিট আসার পরে আদালত যদি নিজে মনে করেন 100% যদি শিওর হন যে ওই আসামি দোষী, তারপরে উনি শাস্তি দিতে পারেন না। শাস্তি দিতে হলে সাক্ষীদের মাধ্যমে সেইটা কোর্টে প্রমাণ করতে হবে।
উনি জাজমেন্ট দিবেন রেকর্ড দেখে, ওনার মন থেকে দিতে পারেন না। এখন দেখা যায় এইসব যে কোন হয় ছাত্র সংগঠনের মধ্যে নিজেদের মধ্যে বা একদল আর এক দলের কর্মীকে হত্যা করে, এইসব মামলায় শেষ পর্যন্ত দেখা যায় যে আউট অফ কোর্ট এগুলো আপোষ হয়ে যায়। এখন আপোষ যখন হয়, একজন সাক্ষী আদালতে আসলো, আইসা সে যদি এইটা অস্বীকার করে আমি দেখি নাই, আমি শুনি নাই, এইভাবে যদি সাক্ষী চলে, তাহলে তো কোনো কোর্ট শাস্তি দিতে পারবে না। শাস্তি দিতে হলে সেটাকে বলে এই মামলার যে অভিযোগ সেইটাকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে বাদীপক্ষ। তাহলে এই সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। না পারার ক্ষেত্রে কোন সমস্যাটা সবচেয়ে বেশি দেখছেন? এটা তো তদন্তের ক্ষেত্রে দুর্বলতাটা কি তাহলে তদন্তে, জনাব মিন্টু? এই কিছুটা না না, মূল বিষয়টা হচ্ছে যে দুই পক্ষের মধ্যে ঘটনাটা ঘটে, সেই দুই পক্ষের মধ্যে আপোষ হয়ে যায়। এই আপোষ হওয়ার কারণে এইটা বিচারে শাস্তি দেওয়া যায় না, এটা হচ্ছে মূল। আর আপনি যদি মূলের পাশাপাশি যদি দেন, তাইলে দেখতে হবে ইনভেস্টিগেশনের কিছু ত্রুটি আছে। এফআইআর করতে সময় যেমন 5 জন আসামি ঘটনাস্থলে ছিল, একজন ইনফরমেন্ট দিয়া দিল 7 জন, এই 2 জন ঘটনাস্থলে ছিলই না, ঢাকায় ছিল, চিটাগাং ছিল, বিদেশ ছিল। তো এইসব মামলা পরিচালনায় গিয়ে বিচার কার্যে গিয়ে দেখা যায় মামলাটাকে দুর্বল করে তোলে। আবার কোনো সময় দেখা যায় যে মূল আসামি যে এই 2 জনকে বাদ দিছে, বাদ দিয়ে অন্য আসামি আরও 5 জন 7 জন নিয়ে আসছে। তো এটা ত্রুটিপূর্ণ হয়ে যায় এফআইআর, চার্জশিট, ইনভেস্টিগেশন। এইটাও কিছুটা এই শাস্তি দিতে সহায়ক হয়, শাস্তি না দিতে খালাস দিতে সহায়ক হয়। কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি সাক্ষী দিয়ে আদালতে প্রমাণ করতে হবে যে আপনার মামলায় যে অভিযোগ করছেন সেটা সত্য। কিন্তু এইখানে দেখা যায় আমাদের সিলেটে না, অল ওভার বাংলাদেশে সব কোর্টে দেখা যায় পলিটিক্যাল যে মামলাগুলা, সেই মামলাগুলা এক সময় বিচার শেষ হওয়ার আগেই কম্প্রোমাইজ হয়ে যায়। কম্প্রোমাইজে যদি সাক্ষী হিসাব বলে আমি ছিলাম না, আমি দেখি নাই, কে কারে মারছে, কে কীভাবে মারছে, অন্ধকার ছিল, এইভাবে সাক্ষীগুলা যদি হয়, কোনো আদালত কোনোদিন তো মন থেকে শাস্তি দিতে পারে না। এই জন্য আদালতকে দোষারোপ করা যাবে না, আইনজীবীকেও দোষারোপ করা যাবে না। এইটার জন্য যে মামলা করছে, আমি যদি খুব ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে হাইকোর্টের এরকম জাজমেন্ট আছে যেখানে বলা হয়েছে যে যদি কোর্ট মনে করে যে সমস্ত সাক্ষ্য দেখার পরে যে তার কাছে তিনি যদি কনভিন্স হন, তাহলে কিন্তু রায় দিতে পারেন। এই ধরনের জাজমেন্ট বাংলাদেশের আদালতেই আছে। কিন্তু এই জিনিসগুলি তাহলে এটা আমি আপনাকে বলছি যে এইরকম রায় বাংলাদেশেই আছে, যে আপনি যদি মনে করেন যে এইখানে ঘটনাটি ঘটেছে এবং কনভিন্স হন, তাহলে শুধুমাত্র সাক্ষ্যের দুর্বলতার জন্য আসামিকে সাজা দেয়া যাবে না, এরকম বাস্তবতা না। কারণ আমাদের এখানে 49 জনের একজনকেও আমরা শাস্তি দিতে পারিনি, এটা কিন্তু বাস্তবতা মেনে নেওয়া যায় না। এখানে অবশ্যই বিচার ব্যবস্থাকে তাদের, আপনি যেটা বললেন যে যদি এমনকি কনভিন্সও হন বিচারক, তাহলেও হয়তো দিতে পারে না, এটা কতটুকু সম্ভব? না, এটা দেখেন, আমি যদি বাদী হই, আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যদি আদালতে সাক্ষীর পর্যায়ে আইসা আমি যে এফআইআর যে বক্তব্যটা দিলাম সেইটার বিরুদ্ধে যদি বলি, সেইটাকে বাদ দিয়ে যদি মূল বিষয়গুলা, মূল অভিযোগগুলা যদি বাদ দিয়ে আমি কথা বলি, তাইলে তো ডিফেন্সের সুযোগ পাবে, সুযোগ করে তর্ক করবে, আমাকে যুক্তিতর্ক করবে, আমাকে জেরা করবে, জেরা করে আরও বিষয়টা ক্লিয়ার করে নিবে যে এই বাদী এফআইআরে যা দিছে সেইটা আদালতের সামনে বলে নাই। আদালতের সামনে যদি আমি বাদী হইয়া না বলি, তাহলে আদালত কি করে এটা শাস্তি দিবে? সেইটা আদালতের সামনে বলে নাই। আদালতের সামনে যদি আমি বাদী হইয়া না বলি, তাহলে আদালত কি করে এটা শাস্তি দিবে? এখন একটা, হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন, কিছু কিছু মামলায় আছে কমপ্লেনেন্ট যে বাদী, সে যদি ঠিকমতো সাক্ষী দেয় আর অন্য সাক্ষী যদি একজনের সাপোর্ট করুক বা না করুক, তার যাবতীয় রেকর্ডপত্র দেখে, আর বাদীর শুধু সাক্ষ্য যদি 100% সে সামঞ্জস্য রাখে তার এফআইআর উপর, কমপ্লেন্টের উপর, তাইলে আদালত শাস্তি দিতে পারেন। কিন্তু এইসব পলিটিক্যাল মামলায় দেখা যায় সাক্ষ্য বাদী হিসাবে সে নিজে বলে, নিজে এফআইআর থেকে সরে যায়, সে মূল বিষয় থেকে সরে যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।